বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে সেই বিষয়ে শেয়ার করছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের রেডি রাখতেই হবে। শুধুমাত্র প্রশ্ন নয়, যে বিষয়গুলো বলবো যে আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের পরীক্ষা হবে, অর্থাৎ আমাদের কোন কোন চ্যাপ্টারের উপরে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা, তার সঙ্গে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো, কেমন আমাদের প্রশ্ন আসবে, এবং তারপরে যথারীতি আমরা আমাদের প্রশ্ন মডেল অনুসারে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমাদের রয়েছে, প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ আমাদের প্রথমেই বলে নিই সিলেবাসটা। আমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য স্বাভাবিকভাবে বেশিরভাগ স্কুলগুলোতে যে চ্যাপ্টারের উপরে পরীক্ষা হয় সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এবং আরেকটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো এই যে আমাদের মোট যে চ্যাপ্টারগুলো আছে, মোট 5টা চ্যাপ্টার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত। এই 5টা চ্যাপ্টারের উপরেই কিন্তু আমাদের মূল পরীক্ষাটা হয়। এবার তোমরা তোমাদের স্কুলের সঙ্গে একটু মিলিয়ে নেবে। যদি কোনো এক্সট্রা চ্যাপ্টার তোমাদের থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবো, সেই বিষয়ে আলাদাভাবে তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরবো। তবে আশা রাখবো পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুল, অর্থাৎ বলতে গেলে 95% স্কুল কিন্তু এই সিলেবাসের ওপরে দাঁড় করিয়েই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটা নেবে। এবার আসা যাক আমাদের প্রশ্ন কাঠামো। স্যার, আমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন থাকে? দেখো, প্রথমেই তোমাদের যে বিষয়টা বলাও দরকার, আমাদের পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন থাকে, আমাদের পরীক্ষাতে এসএকিউ প্রশ্ন থাকে, এবং আমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন থাকে, এবং আমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন থাকে। তাহলে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, এসএকিউ প্রশ্ন থাকে, 2 মার্কের প্রশ্ন থাকে এবং 3 মার্কের প্রশ্ন থাকে। মনে রাখবে, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কোনো অথবা থাকে না, এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অথবা থাকে, 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও তাই অথবা থাকে কিছু কিছু ক্ষেত্রে, এবং 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে অথবা থাকে। তাহলে এই যে কিছু কিছু ক্ষেত্রে অথবা থাকে, বিষয়টা কি একটু বলে নিই। মনে করো 2 মার্কের প্রশ্ন দেয়া রয়েছে, ধরো 2 এর 1 দাগের প্রশ্ন, 2 এর 2 দাগের প্রশ্ন, 2 এর এরকম দুটো প্রশ্ন। বলা হলো এই প্রশ্নটা লেখো অথবা দিয়ে এই প্রশ্নটা লেখো, মানে 1 দাগেই দুটো প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে। বোঝা গেল? 2 দাগে দেখা গেল প্রশ্ন দেওয়া হলো, কোনো অথবা দেওয়া হলো না। আবার 3 দাগে দেখা গেল দুটো প্রশ্ন দেওয়া হলো, যে কোনো একটা লেখো। তার মানে কোনো কোনো প্রশ্নে আমার অথবা থাকবে, আবার কোনো কোনো প্রশ্নে অথবা থাকবে না। ঠিক এরকমভাবে আমাদের এসএকিউ প্রশ্ন করা হয়, এরকমভাবেই আমাদের 2 মার্কের প্রশ্ন করা হয়, এবং এরকমভাবেই আমাদের 3 মার্কের প্রশ্নও করা হয়। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা লক্ষ্য করি, আমাদের মেইনলি পড়ার জন্য শর্ট ভালো করে পড়তে হবে, যার জন্য অবশ্যই সায়েন্সের সাবজেক্ট তোমরা বুঝতেই পারছো, বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে, 2 মার্কের প্রশ্ন পড়তে হবে এবং 3 মার্কের প্রশ্ন পড়তে হবে। প্রথম যে কথাগুলো বলছি খুব ইম্পর্টেন্ট কথা, এবং প্রত্যেকের কথাগুলো বুঝে কাজ করা উচিত। নেক্সট যে বিষয়টা তোমাদের অবশ্যই বলা দরকার, দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, তোমরা ভালো করেই বুঝতে পারছো এই চ্যাপ্টারগুলোর মধ্যে, দেখো গ্যাসের আচরণ একটা চ্যাপ্টার রয়েছে, আয়নীয় সমযোজী বন্ধন একটা চ্যাপ্টার রয়েছে, পর্যায় সারণীর একটা চ্যাপ্টার রয়েছে। এই যে 3টে চ্যাপ্টার রয়েছে মূলত, এবং আলোর কিছু কিছু অংশ রয়েছে, যে অংশগুলোর মধ্য থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালকুলেশন রয়েছে, বা যেটাকে পরিষ্কার কথায় বলা যেতে পারে অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলোর কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়, তবে কেমন টাইপসের অঙ্ক আসবে সেগুলো তোমাদের অবশ্যই বলে দেবো। এগুলো কিন্তু তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে। মূলত সায়েন্সের তো সেইভাবে সাজেশন দেওয়া সম্ভব হয় না। যে প্রশ্নগুলো তোমাদের থিওরিটিক্যাল, অর্থাৎ যে প্রশ্নগুলো অঙ্করূপে নয় অন্যভাবে আসতে পারে, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। কথাগুলো ভালোভাবে বুঝে নেবে। আর যেহেতু ভৌতবিজ্ঞান, বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে শর্ট ব্রড এই প্রত্যেকটা বিষয় ভালো করে করতে পারবে, এবং অঙ্কও ভালো করে করতে পারবে। এবার আমরা চলে যাব আমাদের আরও একটু আলোচনায়, যেটা তোমাদের বললাম যে আমাদের এমসিকিউ 1 মার্কের 16টি প্রশ্ন থাকে, তার মধ্যে এমসিকিউ এসএকিউ থাকে, এবং এই প্রশ্নগুলো ভাগ করা থাকে, যেমন ক বিভাগে এমসিকিউ প্রশ্ন, খ বিভাগে এসএকিউ প্রশ্ন, তারপরে তোমার গ বিভাগে 2 মার্কের প্রশ্ন, এবং ঘ বিভাগে 3 মার্কের প্রশ্ন। ঠিক আছে, এটা 4 নয়, এটা 2 মার্কের 3 মার্কের প্রশ্ন হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো দেয়া থাকে। এবার স্বাভাবিক যদি আমি ছন্দে দেখি, তাহলে আমাদের যে কোশ্চেন মডেল হয়, দেখা গেল এমসিকিউ 7টা, এসএকিউ 9টা, 2 মার্কের কোশ্চেন 6টা, এবং 3 মার্কের কোশ্চেন 4টে। এইভাবে আমাদের পরীক্ষাতে আসে। তবে হ্যাঁ, এই যে প্রশ্ন মডেলটা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন, সেহেতু কিন্তু এই প্রশ্ন মডেলের পরিবর্তন হতে পারে। এটা কিন্তু জেনে রাখা দরকার যে এইটাই আসবে সেটা কোনো কথা নেই। যেহেতু স্কুলের টিচার প্রশ্ন করবেন, সেহেতু কিন্তু প্রশ্ন মডেলের পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এবার আমরা আসবো মূল আলোচনা প্রসঙ্গে, অর্থাৎ কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেগুলো জানার জন্য। প্রথম আমরা প্রত্যেকটা বিষয় বলবো যে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন। তবে হ্যাঁ, একটা বিষয় তোমাদের জানা উচিত, আমি যে প্রশ্নগুলো তোমাদের 2 মার্কের বলছি, এই প্রশ্নগুলো যে শুধু 2 আসবে সেটা কিন্তু নয়। প্রশ্নগুলো কিন্তু 2 আসতে পারে, আবার 3 আসতে পারে। আবার
কিছু কিছু অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো থেকে সাধারণভাবে 2 মার্কের প্রশ্ন আসে। যেমন ধরো এই যে পরিবেশের জন্য ভাবনা, এই যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসে। এখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে না, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাতে আসে না, এবং শিক্ষকরা সেইভাবেই প্রশ্ন করেন। তাহলে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন রেডি করতে হবে। আর আরও একটা কথা আলোচনা প্রসঙ্গে বলে রাখা ভালো, অনেকেই ভাবছো যে আসল সাজেশন না দিয়ে একটু বেশি কথা বলছি, কিন্তু বেশি কথা নয়, এগুলো প্রয়োজনীয় কথা, তোমাদের জানা দরকার। এবার একটা কথা বলি, মাধ্যমিকের জন্য কিন্তু অনেক চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলোতে দেখা যায় যে কোনো কোনো চ্যাপ্টারে 2 মার্কের প্রশ্ন, কোনো কোনো চ্যাপ্টারে 3 মার্কের প্রশ্ন আসবে। তাহলে সেগুলোও কিন্তু আমাদের জানা উচিত। ঠিক মাধ্যমিকে যেমনভাবে প্রশ্ন মডেল অনুসারে প্রশ্ন আসবে, ঠিক সেভাবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা, অর্থাৎ এই প্রশ্নগুলো যে শুধুমাত্র আজকের জন্য সেটা কিন্তু নয়, একদম ফাইনালের জন্যও রেডি রাখবে। তো প্রথম চলে আসি পরিবেশের জন্য ভাবনা, যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আসবে পরীক্ষাতে, তবে শিক্ষকরা 3 মার্কের করলেও করতে পারেন। তো কী কী প্রশ্ন একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বায়োফুয়েল কি এর ব্যবহার উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, ওজোন স্তরে কীভাবে ওজোন অণু উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটু উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, তাপন মূল্য কাকে বলে, এর ব্যবহারিক একক কী। পরের কোশ্চেন, মেথানোজেনোসিস কী। পরের কোশ্চেন, ফায়ার আইস কাকে বলে ও কেন। পরবর্তী কোশ্চেন, সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, গ্যাসের আচরণের চ্যাপ্টার থেকে, যেখান থেকে কিন্তু আমাদের 2 মার্কেরও প্রশ্ন আসে, আবার 3 মার্কেরও প্রশ্ন আসে। তো ঠিক একইভাবে আমরা প্রথমে 2 মার্কের প্রশ্ন বলবো, তারপরে 3 মার্কের প্রশ্ন বলবো। 2 মার্কের প্রশ্ন কী কী রয়েছে, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে, এটা একটা ক্যালকুলেশন। চার্লসের সূত্রটি বিবৃতি করো। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন। পরবর্তী প্রশ্ন, গ্যাসের অণুগুলোর বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। গেলুকাসের চাপের সূত্রটি লেখো। এবার আসবো কিছু 3 মার্কের প্রশ্ন। দেখো 3 মার্কের প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। ওই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কিভাবে। চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং ভি/টি লেখচিত্রটি অঙ্কন করো। আদর্শ গ্যাস কাদের বলে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি। এবার দেখো, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে কিছু কিছু ক্যালকুলেশন টাইপের প্রশ্ন আসে, কিছু ক্যালকুলেশনের এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরা হলো। আমি বলছি না যে এই অঙ্কগুলো হুবহু পরীক্ষাতে আসবে, কিন্তু এই টাইপসের অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। যেমন গ্যাসের আণবিক ভর নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 752 mm চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তনে 280 সিসি গ্যাসটির আণবিক ভর কত। তারপরে যেমন ধরো, প্রমাণ উষ্ণতা ও চাপে 4 গ্রাম SO2 এর আয়তন কত, ওই আয়তনে কত সংখ্যক কোনো বর্তমান। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে। তারপরে ধরো 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 740 mmHg চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি, 0 ডিগ্রি উষ্ণতায় 760 mmHg চাপে তার আয়তন কত হবে। অর্থাৎ এরকম গ্যাসের আয়তন নির্ণয়ের বিভিন্ন, আমি এই যে আরেকটা গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক অ্যান্সারও পাশে লিখে দিয়েছি, তোমরা প্রয়োজনে এগুলো প্র্যাকটিস করতে পারো। আণবিক ভর নির্ণয়ের অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এবং এগুলো কিন্তু তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমরা আসবো পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ আলো। আলো থেকে আমাদের 2 এবং 3 দুটো টাইপসেরই প্রশ্ন আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী, চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে। অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড় সৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। আলোর বিচ্ছুরণ কাকে বলে। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। নেক্সট 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তার মধ্যে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কী। পরবর্তী কোশ্চেন, হ্রস্ব দৃষ্টি ত্রুটি কাকে বলে, এর কারণ কি, কীভাবে এই ত্রুটির প্রতিকার করা হয়। নেক্সট, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণের কারণ কি। চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে, এর কারণ ও প্রতিকার উল্লেখ করো। নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে পর্যায় সারণী, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এখান থেকে যেমন শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসে, 2 মার্কের প্রশ্ন সাধারণভাবে আসে না।
তো যাই হোক, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলি। প্রথমটা, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন? আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটি যুক্তি দাও। মৌলের আনয়ন শক্তি বলতে কী বোঝায়? LINA-K আয়নায়ন শক্তির মাধ্যমে ঊর্ধ্বক্রমে সাজাও। ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। এই সূত্রের একটি উদাহরণ দাও। নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? নেক্সট আমরা আসবো আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে কিন্তু পরীক্ষাতে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসে, স্বাভাবিকভাবে 3 মার্কের প্রশ্ন আসে না। কিন্তু আবারও বলছি, যেহেতু তোমাদের ইউনিট টেস্টের পরীক্ষা স্কুলের টিচার প্রশ্ন করবে, সেহেতু এমনভাবে রেডি রাখবে যাতে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন যাই আসুক না কেন ভালো লিখতে পারো। মানে এই প্রশ্নগুলো কিন্তু এইভাবেই আসতে পারে, 2 বা 3 যে কোনো মার্কেই আসতে পারে। তো চলো কি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয় কেন? MgCl2 এবং CO2 এর ইলেকট্রন ডট গঠন দেখাও। AbO মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও 16। মৌল দুটির যোজ্যতা কত? মৌল দুটির দ্বারা গঠিত যৌগের সংকেত উল্লেখ করো। এই টাইপসের প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট, সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে 3টি পার্থক্য। NH3 অণুর ইলেকট্রন ডট গঠন, ইথিলিন অণুর ইলেকট্রন ডট গঠন। হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? আয়নীয় যৌগগুলির কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? NaCl এবং CCl4 এর ভৌত ধর্মের 3টি পার্থক্য লেখো। এবং লাস্ট আরও একটা প্রশ্ন, NaCl এর আণবিক ওজন 58.5, উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করো। তো এই টাইপসের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। আর এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যেও, কারণ শিক্ষকরা এই প্রশ্নগুলো খুব পছন্দ করেন এবং আশা রাখি যে এই প্রশ্নের ভেতর থেকে অধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পাবে। আর সমগ্র বিষয়টাই তোমাদের বললাম, কেমন প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন কাঠামো হবে, আর অধ্যায়ভিত্তিক তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও শেয়ার করলাম। তো এর আগেও অন্যান্য সাবজেক্টগুলো শেয়ার করেছি, সেগুলো দেখো, উপকারে লাগবে এবং মাধ্যমিকেও লাগবে। এটুকু বলে রাখি, যে প্রশ্নগুলো আজ শেয়ার করছি এগুলো কিন্তু মাধ্যমিকেও কাজে লাগবে। তো ধন্যবাদ।